আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন 7 শিরোনাম দেখছিলেন, এবারে জানাবো পুরো খবর। সরকারের সাফল্যের জন্য নিরপেক্ষ পুলিশের বিকল্প নেই জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পুলিশকে হতে হবে সাধারণ মানুষের আস্থার প্রতীক। তিনি বলেন, অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই। কেউ যেন সাম্প্রদায়িক নাশকতামূলক কর্মকাণ্ডে না জড়ায় সেদিকে সতর্ক নজর রাখতে পুলিশকে নির্দেশ দেন সরকার প্রধান। পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিনে বাংলাদেশ পুলিশের শীর্ষ কর্মকর্তাদের তিনি এসব কথা বলেন। এ নিয়ে দেখুন হাসান মাহমুদের রিপোর্ট। পুলিশ সপ্তাহ উপলক্ষে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ অনুষ্ঠানের আয়োজন করা হয় তাঁর তেজগাঁও কার্যালয়ে। শুরুতেই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিজেদের বক্তব্য তুলে ধরেন। বাহিনীর শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে সবাইকে সতর্ক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বর্তমান পরিবর্তনশীল বিশ্ব এবং আমাদের সামাজিক বাস্তবতায় পুলিশিং আর কেবল অপরাধ দমনের মধ্যে সীমাবদ্ধ নেই। আপনাদের জনগণের সঙ্গে আস্থা ও বিশ্বাসের সম্পর্ক গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে জনগণের জন্য সরকারের নেয়া নানা পদক্ষেপের উল্লেখ করে বলেন, জনগণের আস্থার জায়গা হতে হবে পুলিশকে, কোনো দল বা গোষ্ঠীর হাতিয়ার নয়। শুধু জনবান্ধব নয়, আমরা চাই মানুষের একটা আস্থা তৈরি হবে, আপনার একটা আস্থার জায়গা হবেন, মানুষের সাধারণ মানুষের একটা আস্থার জায়গা হবে। সুতরাং পুলিশ প্রশাসন সফল হতে কার্যত সেটা সরকারের সফলতা হিসাবেই বিবেচিত হয়। দুর্নীতি সন্ত্রাস নিয়মে ব্যক্তির রাজনৈতিক পরিচয় নয়। যে বা যারা অপরাধে লিপ্ত হবে তাকে আপনারা অপরাধী হিসেবেই বিবেচনা করবেন। কোনো ব্যক্তি বা দল কিন্তু আপনাদের নয়, বরং আপনারাই কিন্তু আইনের রক্ষক। দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জনগণের শান্তি নিরাপত্তা বজায় রাখতে পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, কেউ যেন সাম্প্রদায়িক নাশকতায় না জড়ায় তা নজর রাখতে হবে। কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি কিংবা কোন রকমের নাশকতামূলক কার্যক্রমে লিপ্ত হতে না পারে, এটি কিন্তু আমাদের সকলকে মনে রাখতে হবে। সাম্প্রদায়িক যে সম্প্রীতি, এটি এই জন্যই আমাদেরকে বজায় রাখতে হবে। কঠোর হস্তে কঠোরভাবে এটিকে আমাদের এনশিওর করতে হবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলী টানেল সহ বিভিন্ন প্রসঙ্গের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিগত দিনে অপ্রয়োজনীয় ব্যয়ের কারণে জনগণের ঋণের বোঝা বেড়েছে। পার্শ্ববর্তী দেশে ভূপেন হাজারিকা ব্রিজ কোয়াইট সিমিলার ব্রিজ, বরং একটু লম্বা বোধহয় ভূপেন হাজারিকা ব্রিজ, সেটিও 14 না 15 হাজার কোটি টাকার মধ্যে করা হয়েছে। বাট পদ্মা ব্রিজের খরচ পড়েছে 54 না 56 হাজার কোটি টাকা। এই অপ্রয়োজনীয় খরচগুলো না হতো তাহলে আপনাদের সহ আর্মির বলেন, এয়ারফোর্সের বলেন, নেভির বলেন, সহ শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, প্রত্যেকটি ক্ষেত্রে আমরা আরো বেটার কিছু করতে পারতাম। প্রধানমন্ত্রী বলেন, যোগ্যতা, মেধা ও দক্ষতাই হবে চাকুরিতে পদোন্নতির ভিত্তি। লক্ষ্য হবে জনসেবা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বলা যায়, প্রাকৃতিক বিপর্যয়ের কারণে হবিগঞ্জের হাওরের কৃষকের মুখে হাসি নেই, অনেকে নিঃস্ব হয়ে গেছেন। সেখানে জেলার আজমেরীগঞ্জের শিবপাশা হাওরে মাছ চাষ করে সফল উদ্যোক্তা হয়েছেন মোহাম্মদ খালেদ হোসেন চৌধুরী। 120 বিঘা জমিতে 15টি পুকুর কেটে মাছ চাষে যেমন সফল হয়েছেন, তেমনি ফলের বাগান থেকেও বাড়তি আয় করছেন তিনি। পেয়েছেন সেরা খামারির পুরস্কার, অর্জন করেছেন উদ্যোক্তার সম্মাননাও। হবিগঞ্জের এমএজি অ্যাগ্রো ফার্ম ঘুরে সেই সফল উদ্যোক্তার খবর জানাচ্ছেন হাসান জাবেদ, ছবি তুলেছেন জহিরুল ইসলাম খান। হবিগঞ্জের আজমেরীগঞ্জের শিবপাশার এই বিশাল হাওরে যত দূর চোখ যায় শুধু ধান আর ধান চোখে পড়বে। তার মাঝেই 40 একর জমিতে 15টি পুকুরে মাছের খামার করেছেন মাদানীপল্লীর বাসিন্দা মোহাম্মদ খালেদ হোসেন চৌধুরী ও তার ভাই শেজাউল হোসেন চৌধুরী। 15 জন স্থায়ী কর্মী দিয়ে পরিচালনা করছেন এই মাছের খামার। ধানের পরিবর্তে কেন এই খামার গড়ে তুললেন জানালেন এই ক্ষুদ্র উদ্যোক্তা। আমরা যখন প্রাকৃতিকভাবে কৃষকরা মার খাইতেছে, ধানের দাম নাই, তখন আমরা বিকল্প চিন্তা করলাম যে আমরা কি করা যায়। তখনই আমি 40 একর জায়গার মধ্যে 15টা পুকুর করছি, মাছ চাষ শুরু করছি। আমার এখানে তেলাপিয়া হইল মেইন, তেলাপিয়ার সাথে মিশু চাষ আছে, রুই, মৃগেল, কাতল, সিলভার, ব্রিগেড, বিভিন্ন ধরনের মাছ আছে। লাগাতার চৈত্র মাস থেকে বৃষ্টি হচ্ছে, আর জমিনে ধান পাইকে রয়েছে, কাটতে পারি না, এই জন্য বিকল্প চিন্তা করছি। মাছের পাশাপাশি নানা ধরনের ফলের বাগানও করা হয়েছে এই এগ্রো ফার্মে, সাথে আছে গরুর খামারও। খালেদ হোসেনের পুকুরের মাছ হবিগঞ্জ ছাড়াও ঢাকার যাত্রাবাড়ি, গাজীপুর এবং সিলেটে যায়। এতে বেশ আয়ু হচ্ছে তার।
সফল চাষি হিসেবে 2015 সালে জেলার সেরা খামার মালিকের পুরস্কার পান আর 2019 সালে অর্জন করেন উদ্যোক্তা সম্মাননা। তাই চাকরির পিছনে না ঘুরে তার মতো ক্ষুদ্র উদ্যোক্তা হতে শিক্ষিত বেকারদের প্রতি আহ্বান জানান তিনি। যদি চাকরির পাশনে না ঘুরে উদ্যোক্তা হওয়ার চিন্তা করে, তাইলে আমাদের দেশের মনে করেন দেশ উন্নত হবে। একজন শিক্ষিত লোক বুঝে চাষ করতে পারবে, মাছ ওই করুক বা ফল ওই করুক, সে বুঝবে যে এখানে কি করা লাগে। বাংলাদেশ ব্যাংকের ESF ফান্ড থেকে ঋণ সুবিধা পেলে খামারকে আরও এগিয়ে নিতে পারতেন, সেজন্য আবেদনও করেছেন, কিন্তু এখনও সেই ঋণ সুবিধা পাননি বলে জানান খামার মালিক খালেদ। হাসান জাভেদ, NTV নিউজ, আজমিরিগঞ্জ, হবিগঞ্জ। ইরান ও মার্কিন ইসরায়েল যুদ্ধের স্থায়ী অবসানে ওয়াশিংটনের প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে তেহরান। তবে ইরানের এই জবাবকে অগ্রহণযোগ্য বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান বলছে যুক্তরাষ্ট্রের পরিকল্পনার অর্থ হচ্ছে ট্রাম্পের লোভের কাছে আত্মসমর্পণ করা। এদিকে লেবানন জুড়ে ইসরায়েলি বাহিনীর অব্যাহতভাবে তাণ্ডবে সবশেষ 24 ঘন্টায় অন্তত 51 জন নিহত হয়েছে। এমন পরিস্থিতিতে বিশ্ববাজারে আবারও বেড়েছে অপরিশোধিত তেলের দাম। বিস্তারিত দেখুন শাহাদাত শাওনের ডেস্ক রিপোর্টে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার শান্তি আলোচনা আবারও স্থবির হওয়ার পথে। যুদ্ধবিরতির পরে ইরানকে শান্তি প্রস্তাব পাঠিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার জবাবও পাঠিয়েছে ইরান, তবে তা মোটেই পছন্দ হয়নি ট্রাম্পের। ট্রুথ সোশ্যালে সে কথা জানিয়ে ট্রাম্প বলেন, ইরানের দেওয়া জবাব পছন্দ হয়নি তার। ফিরতি প্রস্তাবকে একেবারে গ্রহণযোগ্য নয় বলে জানান তিনি। রবিবার পাকিস্তানের মাধ্যমে দেওয়া শান্তি প্রস্তাবের সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করার দাবি জানিয়েছে ইরান। এর মধ্যে রয়েছে লেবাননও। পাশাপাশি হরমুজ প্রণালী সহ সমুদ্রপথে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছে ইরান। অন্যদিকে ইরান বলছে যুক্তরাষ্ট্রের পরিকল্পনার অর্থ হচ্ছে ট্রাম্পের লোভের কাছে আত্মসমর্পণ। নিজ দেশের মানুষের অধিকার আদায় না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধের ঘোষণা দিয়েছে তেহরান। এর মধ্যে ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, ইরানের ইউরেনিয়াম অপসারণ না হওয়া পর্যন্ত যুদ্ধ শেষ হবে না। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি ধ্বংস করার হুঁশিয়ার দেন তিনি। এদিকে ইরান যুদ্ধ বন্ধে শান্তি আলোচনা ঘিরে অনিশ্চয়তায় বিশ্ববাজারে আবার বেড়েছে অপরিশোধিত তেলের দাম। রেন ক্রুডের দাম 3.17% বেড়ে প্রতি ব্যারেল $104.50 দাঁড়িয়েছে। আর মার্কিন অপরিশোধিত তেলের দাম 3.21 বেড়ে দাঁড়িয়েছে $98.48। এছাড়া লেবানন জুড়ে তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের নির্বিচার হামলায় প্রাণ হারাচ্ছেন নিরীহ মানুষ, ধ্বংস হচ্ছে বেসামরিক স্থাপনা। সবশেষ 24 ঘন্টায় 51 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শাহাদাত শাওন, NTV ইন্টারন্যাশনাল ডেস্ক। বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে জমি অধিগ্রহণের অনুমতি দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের নতুন মন্ত্রিসভা। সীমান্তে কাঁটাতার বসানোর জন্য প্রয়োজনীয় জমি 45 দিনের মধ্যে BSF এর হাতে তুলে দেবে নতুন সরকার। রাজ্যের জনবিন্যাস বদলে গেছে জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, প্রথম দিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর BSF-কে জমি হস্তান্তরের অনুমোদন দেওয়া হয়েছে। हमारी सीमांत सुरक्षा देश की सुरक्षा के साथ जुड़ा हुआ है। ये भारतीय जनता पार्टी का चुनाव में बहुत बड़ा कमिटमेंट था, देश हित में, बंगाल का हित में। इसलिए आज पहले कैबिनेट में हम लोग BSF को लैंड ट्रांसफर करने का डिसीजन ले लिया है। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির অপসারণ দাবিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অবস্থান ধর্মঘটে বহিরাগতদের হামলায় প্রক্টর সহ 20 জন আহত হয়েছে।
ঘটনার প্রতিবাদে ক্যাম্পাস কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে আন্দোলনকারীরা। পুলিশ জানায়, ভিসি ডক্টর কাজী রফিকুল ইসলামের দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে দীর্ঘদিন ধরেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা নানাভাবে আন্দোলন চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় সকালে ক্যাম্পাসে ভিসির অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। এ সময় বহিরাগতরা ঢুকে মানববন্ধন কর্মসূচিতে হামলা চালায়। এই ঘটনার জন্য ভিসিকে দায়ী করেন আন্দোলনকারীরা। প্রতিবাদে শিক্ষকরা ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করে হামলার নিন্দা জানান। ওদিকে বহিরাগতদের হামলা ও ভাঙচুরের প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে ও বাহিরে বিক্ষোভ করেছে। পরে কিছু সময় দুমকি বরিশাল সড়ক অবরোধ করে রাখেন তারা। এখন টিভির ৪ সংবাদকর্মী মাহমুদ রাকিব, মুজাহিদ শুভ, বেলায়েত হোসেন ও আজহার লিমনের বাধ্যতামূলক ছুটি প্রত্যাহার করে চাকরিতে পুনর্বহালে ৭২ ঘন্টার আলটিমেটাম দিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন। সকালে রাজধানীর ওয়ারীতে এখন টিভির কার্যালয়ের সামনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের এই অবস্থান কর্মসূচিতে যোগ দেন প্রিন্ট, ইলেকট্রনিক ও ডিজিটাল মিডিয়ার সাংবাদিকেরা। বক্তব্য রাখেন ডিইউজির সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম, ডিআরইউ এর সভাপতি আবু সালেহ আকন, মানবাধিকার কর্মী নূর খান লিটন সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতা ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বক্তারা বলেন, কোনো সুনির্দিষ্ট অভিযোগ উল্লেখ না করে ৪ সাংবাদিককে ৩ মাস ধরে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো এক স্বৈরাচারী সিদ্ধান্ত। আগামী ৭২ ঘন্টার মধ্যে ৪ সাংবাদিককে পুনর্বহাল না করা হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। আগামী শনিবার অর্থাৎ ১৬ তারিখে ১৬ই মে এখানে লাগাতার অবস্থান কর্মসূচি হবে। সেদিন থেকে যদি আপনার এই টেলিভিশনের দরজাগুলোকে তালা দিয়ে বন্ধ করে দিতে হয়, সেই সিদ্ধান্ত নিতে পিছপা হবে না ঢাকা সাংবাদিক ইউনিয়ন। কোরবানির ঈদ এগিয়ে আসার সাথে সাথে জমে উঠছে চট্টগ্রামের পশুর বাজার। এবছর জেলার চাহিদা স্থানীয় উৎপাদন দিয়ে মিটবে বলে আশা পশু সম্পদ দপ্তরের। ইতোমধ্যেই হাটে আসতে শুরু করেছেন ক্রেতারা। আগে থেকে প্রয়োজনীয় যোগান দিতে প্রস্তুতি নিয়েছেন খামারিরা। চট্টগ্রামের পশুর হাট নিয়ে শামসুল হক হায়দরের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এনামুল হক। চট্টগ্রামে প্রতি বছর কোরবানিতে পশুর চাহিদা থাকে প্রায় ৮ লাখের মতো। চাহিদার বিপরীতে এবছর প্রয়োজনীয় যোগান আছে বলে জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। ইতোমধ্যে জেলায় ছোট বড় ১৫০০ হাট বসেছে উল্লেখ করে ক্রেতাদের জন্য কোনো প্রকার সংকট হবে না জানিয়েছেন এই কর্মকর্তা। সব মিলে সারা বাংলাদেশে যে পরিমাণ গরু আছে সেখানে আমাদের কোনো কোরবানির সংকট হবে না। এক জেলা কম আছে, আরেক জেলা বেশি আছে, তো এটার সমন্বয় হবে। সমন্বয় হলে ইনশাল্লাহ আমাদের দেশে আর কোনো ঘাটতি থাকবে না। পুরোদমে বেচাকেনা শুরু না হলেও হাটগুলোয় ক্রেতার আনাগোনা শুরু হয়েছে ইতোমধ্যেই। বিক্রেতারা বলছেন, সব ধরনের ক্রেতাদের চাহিদার কথা বিবেচনা করে তারা পশু রেখেছেন। আর দামের ব্যাপারে এখন পর্যন্ত তেমন অস্বস্তি প্রকাশ করছেন না ক্রেতারা। তাড়াহুড়া করে লাস্টে দেরি হয়ে যায়, গরু পছন্দ হয় না বা গরু থাকে না, হাটে শর্ট হয়ে যায়। আব্বু বলছে দেখো পছন্দ হলে আমাকে জানাই। মগন এখন কিছু অগ্রিম করে গেলাম, 2 লাখ টাকা হলে 1 লাখ টাকা দিয়ে গেলাম, বাকি 1 লাখ টাকা কোরবানির আগের দিন এসে আমরা দিয়ে গরুটা আমরা বুঝে নিয়ে যাই। ভালো পাইলে দেখি ইনশাল্লাহ যদি ইয়া করে এখান থেকে একটা নিব। দেশাল আছে, শাহিওয়াল, আর কিছু সিবি, উলবাড়ি সিবি আর কি, আর বলদ, লাস্ট আছে একটা কংরাজ আর ব্রাহ্মা করজ। এগুলো আমরা এবার কালেকশনে রাখছি কাস্টমারদের জন্য। চট্টগ্রামে খামার ও ব্যক্তি পর্যায়ে পর্যাপ্ত উৎপাদনের ফলে দেশীয় পশুতেই এবছর কোরবানির চাহিদা মিটবে বলে আশা প্রাণী সম্পদ অধিদপ্তরের। এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।